আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব মান্থলি জিকে এক্সপ্রেস মে 2025 সংখ্যাটা নিয়ে। অর্থাৎ এই সংখ্যায় আমরা আলোচনা করব গত মাসে অর্থাৎ এপ্রিল 2025 এই মাসে যে তোমার প্রধান প্রধান ঘটনাগুলো ঘটে গেছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সবগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে তথ্যগুলো আছে যেগুলো তোমাকে জানতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা বলো অথবা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো সেগুলোর জন্য। সো এই সব কিছু প্রধান প্রধান তথ্যগুলোর ওভারভিউ আলোচনা হবে আজকের ক্লাসে। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আমার পরিচয় এখানে দেখতে পাচ্ছ, আমি তৌহিদুজ্জামান খান, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ 4th ইয়ারে। তো দেখো, সর্বপ্রথমে আমরা বাংলাদেশ বিষয়াবলী পড়ব এবং এরপরে আমরা পড়ব আন্তর্জাতিক বিষয়াবলী। তো বাংলাদেশ বিষয়াবলীর মধ্যেই সর্বপ্রথমে আমরা পড়ব হচ্ছে বিভিন্ন সূচক সম্পর্কে। দেখো, তোমাকে এখান থেকে মনে রাখতে হবে সবগুলো যে নিউজ আছে সবগুলোর হেডলাইনটা। তো প্রথমেই দেখো আমরা পড়তেছি যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি এটা প্রতি বছরই একটা বেসিক স্ট্যাটিস্টিক্স প্রকাশ করে এবং 2025 সালের যে বেসিক স্ট্যাটিস্টিক্সটা প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে 10ম বৃহত্তম অর্থনীতি সমৃদ্ধ একটা দেশ। ঠিক আছে? তো এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 10ম এবং দক্ষিণ এশিয়া যদি চিন্তা করা হয় অর্থাৎ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার যে এই অঞ্চলটা, সো এই জায়গাতে বাংলাদেশের অবস্থান হচ্ছে তোমার দ্বিতীয়। তাহলে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বপ্রথম কী অবস্থানে আছে? ভারত, এবং দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। ওকে, এখানে দেখো একটা হিসাব দেওয়া আছে তোমার, এই যে তোমার 2024 সালে বাংলাদেশের যে জিডিপি মানে মোট দেশজ উৎপাদন গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এটা হচ্ছে $450.5 বিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় হচ্ছে $45,050 কোটি। ওকে, এবং এই কারণেই হচ্ছে ভারতের পরে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বৃহত্তম। ওকে, নেক্সটে আমরা নেক্সটে পড়বো হচ্ছে আইএমএফ সূচক। আইএমএফ অর্থাৎ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তো আইএমএফ এর সর্বশেষ যে সূচকটা প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে তোমার কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন এই সম্পর্কে। সো কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের দিক থেকে বাংলাদেশ বিশ্বের 174টা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 114তম। মানে বাংলাদেশ খুবই পুয়ার, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নের দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। তো দেখো, এখানে প্রথম আলো থেকে একটা প্রকাশ করা ছবি ফটোকার্ড দেওয়া আছে, সেখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের অবস্থান হচ্ছে তোমার 113তম। আচ্ছা, আমি এখানে বলছি 114তম। তো তোমরা একটু 114তমটাই হচ্ছে কারেক্ট, আর একটু কমে গেছে আর কি। তো দেখো, ভারতের অবস্থান 72-এ। ওকে, তো বাংলাদেশের অবস্থান ভারত থেকে কিন্তু অনেক অনেক পিছায়। দেখো, এমনকি ঘানা, তারপরে সেনেগাল, এগুলো কিন্তু বাংলাদেশের থেকে আগায়। ওকে, সো কৃত্রিম বুদ্ধিমত্তার দিকে আমাদের সবার একটু নজর দিতে হবে, যেহেতু বিশ্বের সবগুলো দেশই এখন কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে বিভিন্ন ধরনের কোর্স প্লাস স্টাডি শুরু করছে, তো আমাদেরও পিছিয়ে থাকা চলবে না। ওকে, আমরা নেক্সটে যাই। নেক্সটে হচ্ছে শক্তিশালী পাসপোর্টের তালিকা। একটা পাসপোর্ট কতটা শক্তিশালী সেটা হচ্ছে বোঝা যায় যে ওই পাসপোর্ট দিয়ে তুমি কয়টা দেশে, ঠিক আছে, কয়টা দেশে খুব সহজেই ভ্রমণ করতে পারবা, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবা। সো এই জিনিসটা হচ্ছে তোমার পাসপোর্ট নির্ধারণ করে দেবে। সো বাংলাদেশের অবস্থান পাসপোর্ট তালিকায় 200টা দেশের মধ্যে 181তম। হ্যাঁ, এই তালিকাটা প্রকাশ করা হচ্ছে তোমার নোম্যাড ক্যাপিটালিস্ট। তো এটা এপ্রিল 2025-এ যে তথ্যটা আপডেট করা হয়েছে, এখানে বাংলাদেশের অবস্থান 181তম। গত বছর বাংলাদেশের অবস্থান ছিল 182তম, এক ধাপ আগাইছে আর কি। খুব বেশি উন্নয়ন হয় নাই, তো তাও এক ধাপ আগানো এটা অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য। নেক্সটে আগাই। দেখো, নেক্সটে আছে হচ্ছে আমাদের বাংলাদেশের বিভিন্ন স্থানে যেসব নতুন স্থাপনা হতে যাচ্ছে বা হচ্ছে, ঠিক আছে, বা হবে ইন ফিউচার, সবগুলো আমরা করবো এখন। দেখো, ফেনীর সোনাগাজীতে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফেনী জেলার সোনাগাজীতে এটা স্থাপন হতে যাচ্ছে। এটা বাংলাদেশ বিদ্যুৎ বিভাগ এটা চালু করতে যাচ্ছে। এটা হবে প্রায় 700 একর জমির উপরে 220 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন। ওকে, এটা ইনশাল্লাহ 2028 সালের জুনের মধ্যে সম্পন্ন হবে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রকল্প। এই যে যে সোলার প্যানেলগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে ছড়ানো, এটা হচ্ছে ফেনীর সোনাগাজীতে। নেক্সটে আসুন দেশের সর্বোচ্চ ফ্ল্যাগ স্ট্যান্ড।
ফ্ল্যাগ স্ট্যান্ড বলতে পতাকার যে তোমার স্ট্যান্ডটা সেটা। তো বাংলাদেশের সবচেয়ে উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ডটা নির্মিত হতে যাচ্ছে আমাদের উত্তরে, উত্তরে যে জায়গাটা আছে তোমার বাংলাবান্ধা 0 পয়েন্ট, পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা 0 পয়েন্টে। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উত্তরের সীমান্ত, ঠিক আছে? উত্তর বলতে ম্যাপের উপরের দিকটাতে। তো এই জায়গাতে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড নির্মিত হবে, যেটার উচ্চতা হবে 140 ফুটের মতো। ওকে, এবং এই জিনিসটা কিছুদিন আগেই তোমার উদ্বোধন করা হয়েছে, যেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক সাবেত আলী। নেক্সটে আসো ময়মনসিংহের ত্রিশালে অলিম্পিক কমপ্লেক্স নির্মিত হবে। এখন দেখো, এত কিছু থাকতে অলিম্পিক কমপ্লেক্সের কী দরকার? দেখো, বাংলাদেশের অনেক ধরনের খেলাই কিন্তু প্রচলিত আছে। অলিম্পিকে কিন্তু এমন এমন খেলা দেখি যেগুলোর প্রচলন কিন্তু বাংলাদেশেও আছে, কিন্তু আমরা দেখতে পাই না, মানে অত ধরনের উন্নত আমরা দেখতে পাই না। তখন বাংলাদেশে ব্যাডমিন্টন প্লাস আদার্স খেলার জন্য যেসব ফেডারেশনগুলো আছে এগুলোর কার্যক্রম কিন্তু আমরা দেখতে পাই না। সো অলিম্পিকের জন্য বিভিন্ন খেলোয়াড় প্রস্তুত করা এবং তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য একটা অলিম্পিক কমপ্লেক্স তৈরি হতে যাচ্ছে, সেটা হবে ময়মনসিংহের ত্রিশালে। এবং এই জিনিসটার স্বপ্নদ্রষ্টা হচ্ছেন আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি অনেক দিন ধরে স্বপ্ন দেখছিলেন যে তিনি এরকম একটা জিনিস প্রতিষ্ঠা করে যাবেন। ওকে, এবং এই কাজের জন্য 173 একর জমির উপর 400 কোটি টাকা বাজেট দিয়ে এই জিনিসটা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এটা আগামীতে ইনশাল্লাহ আমরা দেখতে পারবো, যেটা বাংলাদেশের খেলাধুলায় একটা বড় অবদান রাখবে। নেক্সটে আসো 2025 সালের জুলাই থেকে, মানে আগামী জুলাই থেকে বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করবে কক্সবাজার বিমানবন্দর। কক্সবাজার বিমানবন্দর কিন্তু বাংলাদেশের সবচেয়ে লম্বা রানওয়ে আছে। তো এটা হচ্ছে বাংলাদেশে অলরেডি 3টে আন্তর্জাতিক বিমানবন্দর চালু আছে, যার ভিতর প্রধান সেটা হচ্ছে তোমার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা ঢাকাতে, এবং চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু হতে যাচ্ছে কক্সবাজার। এটা আগামী জুলাই মাসে চালু হবে। দেখো, এখান থেকে আরেকটা তথ্য আমরা জানতে পারি, সেটা হচ্ছে কক্সবাজার বিমানবন্দর আছে কিন্তু বাংলাদেশের সবচেয়ে লম্বা রানওয়ে। এটার দৈর্ঘ্য কত? 3.26 কিলোমিটার। ওকে, এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রানওয়ে। নেক্সটে আসো বাংলাদেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন। ঠিক আছে, ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন মানে সমুদ্রের উপর স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন, যেটা স্যাটেলাইটের কমিউনিকেশনে হেল্প করবে এবং ওশানোগ্রাফি প্লাস আদার্স জিনিসপত্রতেও তোমার হেল্প করবে। এটা চীনের সহায়তায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্মিত হতে যাচ্ছে। সেখান থেকে তোমার হেডলাইনটা মনে রাখতে হবে। ওকে, এটা কী হবে? এটা তোমার হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস প্লাস হচ্ছে স্যাটেলাইটের সংক্রান্ত বিভিন্ন তথ্য, ওশানোগ্রাফি সব কিছু সম্পর্কে আমাদেরকে তথ্য দেবে। নেক্সটে আসো কক্সবাজারের মাতার বাড়িতে নির্মিত হবে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর। ঠিক আছে, এটা হচ্ছে 2030 সালের মধ্যে শুরু হওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে, যেটার তোমার নির্মাণ ব্যয় ধরা হয়েছে 5,300 কোটি টাকা। এটাতে হেল্প করতেছে আমাদের জাইকা অর্থাৎ জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা। এটা কোথায় হবে? কক্সবাজারের মাতারবাড়িতে। সো হেডলাইনটা মনে রাখো। নেক্সটে আসো চট্টগ্রাম বে টার্মিনাল। এটা হচ্ছে শেখ হাসিনা চালু করে দিয়ে গেছিলো, মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়ে গেছিলো, এবং তারপরে কাজটা আসলে বন্ধ হয়ে গেছিলো। অ্যান্ড রিসেন্টলি আবার কাজটা শুরু হয়েছে। এটাতে হচ্ছে বিশ্বব্যাংক ঋণ দিছে। ঠিক আছে, বিশ্বব্যাংক 9,333 কোটি টাকার ঋণ সহায়তা দিবে, এবং এর ফলে কিন্তু এই কাজটা সুন্দর করে আবার চালু হবে। দেখো, 2031 সালের মধ্যেই কিন্তু এই জিনিসটা নির্মাণ কমপ্লিট হবে আশা করা যাচ্ছে। তো দেখো, যে কাজটা বাকি পড়েছিল সেটা আগামীতে ইনশাল্লাহ শীঘ্রই চালু হবে। নেক্সটে আসো দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র। দেখো, কুমিরের মধ্যে কিন্তু আরেকটা জাত আছে, সেটা হচ্ছে তোমার ঘড়িয়াল। সো এই জিনিসটা কিন্তু একটা মানে তোমার বিলুপ্ত প্রায় প্রাণী। তো তোমাদের বইয়ে অবশ্য দেখছো যে এই যে এরকম চিকন যে তোমার ঠোঁটওয়ালা এটা হচ্ছে তোমার ঘড়িয়াল। সো ঘড়িয়াল কিন্তু প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। সো কিছুদিন মানে অনেক দিন ধরে চেষ্টা করা যাচ্ছে যে ঘড়িয়ালের ডিম যেটা আছে, ডিম দেয় কিন্তু ডিম থেকে বাচ্চা হয়, তো ডিম ফোটানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। ঠিক আছে, যে তোমার প্রাকৃতিকভাবে যে চিড়িয়াখানা বা অন্যান্য জায়গায় যে রাখা হয়েছে ওখানে তোমার ডিম থেকে ফুটে কোনোভাবে বাচ্চা বের করা সম্ভব হচ্ছে না। সেই কারণে একটা প্রজনন কেন্দ্র দরকার। সেই কারণে রাজশাহীতে
দেশের প্রথম ঘড়িয়াল প্রজনন কেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ঠিক আছে, এখানে দেখো গাজীপুর সাফারি পার্ক থেকে একটি নতুন ঘড়িয়াল জুটিকে আনা হয়েছে, তাদের নামকরণ করা হয়নি এবং আগে থেকেই হচ্ছে এখানে কেন্দ্রীয় উদ্যানের দুইটা ছিল, একটা হচ্ছে পদ্মা, একটা গড়াই নামে, তাদেরকে একসাথে অবমুক্ত করে দিয়েছে এই প্রজনন কেন্দ্রে। ওকে, নেক্সটে আসো, এই যে আমাদের দেশে দেখো আমাদের কিন্তু আগে থেকে একটা মন্ত্রণালয় আছে, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের অধীনেই একটা নতুন অধিদপ্তর চালু হয়েছে, সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর। এই জিনিসটা শীঘ্রই আসলে কার্যক্রম শুরু করবে, এখনও কার্যক্রম শুরু হয় নাই, জাস্ট প্রজ্ঞাপন দেওয়া হয়েছে যে এইরকম একটা অধিদপ্তর হবে, এটা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। ওকে, দেখো 23 এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবদুল্লাহ আল খায়রুম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই অধিদপ্তর প্রতিষ্ঠার কথা উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, নেক্সটে আসো, বাংলাদেশের বিভিন্ন ধরনের আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে এগুলোতে কী কী ধরনের নতুনভাবে সে ইনভলভ হচ্ছে এবং কী কী ধরনের অবদান রাখছে এগুলো এখন আমরা পড়বো। তার ভিতরে দেখো এশিয়া প্যাসিফিক অঞ্চল, এশিয়া প্যাসিফিক মানে এশিয়া এবং হচ্ছে এই যে প্যাসিফিক ওশানের যে অঞ্চলটা আছে, এই অঞ্চলে গুরুত্বপূর্ণ দুইটা সংস্থায় বাংলাদেশ এবার বিভিন্ন পদে নির্বাচিত হয়েছে। তার ভিতরে আছে দেখো সংস্থা দুইটার নাম হচ্ছে এপিসি আইসিটি, অর্থাৎ এশিয়া প্যাসিফিক ট্রেনিং সেন্টার অন আইসিটি ফর ডেভেলপমেন্ট। এটা হচ্ছে তোমার তথ্য প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন উন্নয়নের কাজ করবে। তো এই সংস্থার কিন্তু একটা গভর্নিং কাউন্সিল, গভর্নিং বডির কাউন্সিলে কিন্তু বাংলাদেশ নির্বাচিত হয়েছে। আরেকটা যে তোমার সংস্থা সেটা হচ্ছে এপিডিআইএম, অর্থাৎ এশিয়া প্যাসিফিক সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ ডিজাস্টার ইনফরমেশন ম্যানেজমেন্ট। তো এই দুইটা সংস্থা, এটা হচ্ছে তোমার যে জাতিসংঘ থেকে দেখো এসক্যাপ নামে, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়ান প্যাসিফিক, এই জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন, যেটা এখানকার 81তম অধিবেশনে কিন্তু এই দুইটা সংস্থার গভর্নিং বডির সদস্য হিসেবে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। তো এই তোমার যে অধিবেশন এটা অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ডের ব্যাংককে। নেক্সটে আসো, বাংলাদেশ কর্তৃক ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ, ঠিক আছে, এই ওআইসি অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, তো এই ওআইসির বাংলাদেশ কিন্তু আগে থেকেই সদস্য, বাংলাদেশ কিন্তু প্রথম আন্তর্জাতিক সদস্যপদ লাভ করে ওআইসির। সো ওআইসির যে শ্রম কেন্দ্র আছে, শ্রম কেন্দ্রের সংবিধিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ এই বছর স্বাক্ষর করছে, সেটা 13 এপ্রিল 2025 সালে। এটা সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ওআইসির সদর দপ্তরে। এখানে স্বাক্ষর করেন হচ্ছে শ্রম মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন, এই যে ছবিতে দেখতে পাচ্ছ তিনি স্বাক্ষর করছেন। নেক্সটে আসো, নাসার আর্টেমিস অ্যাকর্ড, এখানে হচ্ছে বাংলাদেশ 54তম সদস্য হিসেবে যোগদান করছে। আগের থেকে 53টা সদস্য ছিল, বাংলাদেশ এই বছর মানে 54তম সদস্য হিসেবে এই 8 এপ্রিল তারিখে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগ সম্মেলন যেটা হয়েছে সেখানে কিন্তু এই আর্টেমিস অ্যাকর্ডসে সাইন করছে। সো এটার মাধ্যমে কী হয়েছে, বিভিন্ন ধরনের তোমার ইন ফিউচার যে মহাকাশ গবেষণার যে বিভিন্ন ধরনের চুক্তি প্লাস আদার যেসব কাজ হবে এগুলোতে কিন্তু বাংলাদেশ একটা বড় সুযোগ লাভ করবে। নেক্সটে আসো, যে বাংলাদেশে ক্যান্সার শনাক্তের জন্য জিন প্রযুক্তির ব্যবহার শুরু করছে আইসিডিডিআরবি। সো আইসিডিডিআরবি সম্পর্কে তোমাদের কিন্তু জানতে হবে। আইসিডিডিআরবির ফুল ফর্ম কী, ঠিক আছে, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, এটা হচ্ছে বাংলাদেশে অবস্থিত। সো আইসিডিডিআরবিতে 24 এপ্রিল 2025 থেকে ক্যান্সার শনাক্তের জন্য জিনোম সিকোয়েন্সিং প্রযুক্তির ব্যবহার শুরু করছে। ঠিক আছে, নেক্সটে আসো, এই যে এপিআই। সো তোমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দেবা, তোমাদের জন্য কিন্তু ওষুধ, ডাক্তার, স্বাস্থ্য এই রিলেটেড তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট। সো অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস কী জিনিস, দেখো ওষুধ বানাতে হয় তো আমাদের, তাই না, ওষুধের তুমি ক্যাপসুলটা দেখছো কিন্তু ভিতরের উপাদান আছে না, তো ভিতরের যে উপাদানগুলো আছে এগুলো হচ্ছে তোমার মেইন উপাদান, যেটাকে বলা হয় তোমার অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস, মানে ভিতরে যে প্রধান ওষুধটা থাকবে সেটাই তোমার এপিআই, এবং আদার্স যেগুলো থাকবে তোমার হচ্ছে, দেখো একটা ওষুধ যে বানাও
বানাইতে হয়, মানে আমরা যে ওষুধটা খাই এই ওষুধে ধরো তোমার নাপা ওষুধের কথা চিন্তা করো, নাপাতে কী থাকে 500 মিলিগ্রাম প্যারাসিটামল, তাই না, 500 mg। তো 500 mg বলতে কিন্তু অনেক ক্ষুদ্র, কিন্তু বাকি যে জিনিসগুলো থাকে সাথে তোমার যে বাইন্ডার হিসাবে মানে এই ওষুধটাকে ধরে রাখবে এগুলোকে বলা হয় তোমার এক্সিপিয়েন্ট। তো এক্সিপিয়েন্ট হচ্ছে নিষ্ক্রিয় উপাদান, আর মেইন যে উপাদানটা থাকে সেটা হচ্ছে এপিআই বা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস। তো এরকম এপিআই আছে প্রায়, মানে লাগে আমাদের ওষুধ তৈরি করতে প্রায় 400 ধরনের এপিআই প্রয়োজন, ঠিক আছে। বাট বাংলাদেশে মাত্র 41 ধরনের এপিআই উৎপন্ন হয়। সো আমরা যদি বিদেশ থেকে না এনে দেশে এরকম এপিআই তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের ওষুধের খরচটা আরও কমে আসবে। ওকে, সো এখান থেকে জানতে হবে বাংলাদেশে বর্তমানে 41 ধরনের এপিআই উৎপাদিত হচ্ছে। নেক্সট আসো বিডা। বিডার ফুল ফর্মটা কি? বিডার ফুল ফর্মটা দেখো যেখানে লেখা আছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। এই বিডা এর তোমার হচ্ছে নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বর্তমানে আশিক চৌধুরী। তো এই ব্যক্তিকে তোমরা অবশ্যই অনেকে চেনো ফেসবুকের কল্যাণে। সো ইনি হচ্ছেন বর্তমান বিডা এর নির্বাহী চেয়ারম্যান। ওকে, তাকে কিন্তু সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। দেখো প্রজ্ঞাপনের মাধ্যমে আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করা হয়েছে। সো তিনি হচ্ছে বাংলাদেশে কাজ করতেছেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর বিনিয়োগ নিয়ে। তো আন্তর্জাতিক সংস্থাগুলো যদি বাংলাদেশে বিনিয়োগ করে সো বাংলাদেশের বিভিন্ন মানুষের কর্মসংস্থান হবে, প্লাস হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনালি একটা রিকগনাইজড দেশ হিসেবে পরিচিত হবে। নেক্সটে আসো এই যে বিডা, এই বিডা আসার পর থেকে দেখো অনেক ভালো ভালো কাজ করতেছে। তার ভিতরে একটা হচ্ছে বিজনেস পোর্টাল চালু। সো একটা মাত্র প্ল্যাটফর্ম থাকবে সেটা হচ্ছে অনস্টপ সলিউশন। এইখানে আসলেই তোমার হচ্ছে যত ধরনের বিনিয়োগ প্লাস আদার্স তোমার হচ্ছে রাজস্ব সংক্রান্ত যেসব জিনিসপত্র আছে, যে কোনো একটা তুমি যদি প্রতিষ্ঠান চালু করতে চাও বা কোনো একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চাও, তোমাকে কী পরিমাণ রাজস্ব বোর্ডে তোমাকে অর্থ দিতে হবে প্লাস আদার্স বিভিন্ন ধরনের কস্ট আছে, সব কিছু তুমি এই পোর্টালে জানতে পারবা। সেটা হচ্ছে তোমার বাংলাদেশ কি বিজনেস পোর্টাল। এই জিনিসটা চালু করছে হচ্ছে বিডা, মানে চালু করবে আর কি, এটার একটু পরিকল্পনা করা হয়েছে, শীঘ্রই চালু হবে। তো বিডার ফুল ফর্মটা তোমাদের জানতে হবে। বিডার ফুল ফর্ম হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি। নেক্সটে আসো স্টারলিংক। স্টারলিংক হচ্ছে স্পেস এক্সের একটা অঙ্গ সংস্থা, যেটা তোমার হচ্ছে একদম স্পেস মানে তোমার মহাকাশে যে তোমার স্পেস স্টেশন বা স্পেস সেন্টার যে আছে মানে স্যাটেলাইটগুলো আছে এগুলোর মাধ্যমে তোমার ইন্টারনেট সেবা দেবে। তো স্টারলিংক বাংলাদেশে 10 বছরের ব্যবসা করার জন্য লাইসেন্স পাইছে। তো এই লাইসেন্সটা দেয় হচ্ছে বিটিআরসি, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, ঠিক আছে। তো এই 10 বছরের জন্য যে তোমার লাইসেন্স পাইছে, এতে কী হবে বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে যেগুলোতে তোমার হচ্ছে ওই উচ্চ গতি সম্পন্ন আসলে তোমার নেটওয়ার্ক অ্যাভেলেবল না, এই জায়গাগুলোতে কিন্তু স্টারলিংক খুব ভালোভাবে কাজ করবে। ওকে, তো স্টারলিংকের প্রতিষ্ঠাতা হচ্ছে তোমার ইলন মাস্ক, যিনি বর্তমান বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি। ওকে, নেক্সটে আসো এই যে বিটিআরসি বলতেছে। বিটিআরসি কী করছে দেখো, আরেকটা কাজ করে গেছে, সেটা হচ্ছে প্রথমবারের মতো বাংলা ডোমেইনে ইমেইল ব্যবহারের সূচনা করছে। সো আমরা আগে থেকে জানি যে ইমেইলের যে বিভিন্ন ডোমেইনগুলো হয় তোমার @gmail.com বা এরকম যাচ্ছে না, তো এখন .com জায়গায় .বাংলা এই যে ডোমেইন, এই ডোমেইনটা চালু করছে। দেখো বিটিআরসির চেয়ারম্যান এমদাদুল বারী BTRC.বাংলা ডোমেইনের অধীনে কমিশনের নতুন ওয়েবসাইট ইমেল অ্যাপ্লিকেশন উদ্বোধন করছে। সো এখানে এখন থেকে ব্যবহারকারীর নাম @সংস্থা.বাংলা এই ফরম্যাটে ইমেল ঠিকানা তৈরি করা সম্ভব হবে। ওকে, এটা হচ্ছে বাংলা ভাষার একটা গুরুত্বপূর্ণ অর্জন আর কি। নেক্সটে আসো এই যে এই তথ্যটা হচ্ছে তোমাদের জানতে হবে একদম মাস্ট, যে বাংলাদেশের নদীর সংখ্যা কয়টা। বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য দেওয়া ছিল, বাট রিসেন্টলি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু এই তথ্যটা একদম আপডেট করে ফেলছে, হালনাগাদ করে ফেলছে। এটা হচ্ছে বাংলাদেশের নদ নদীর সংখ্যা বর্তমানে 1415টা। বুঝতে পারছো, বাংলাদেশে নদ নদীর সংখ্যা বর্তমানে 1415টা। এটা কে করছে? এটা হচ্ছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। এখন থেকে যে কোনো ধরনের প্রশ্ন দেখলে যে কয়টা বাংলাদেশের নদ নদী, এটা একদম এক কথা উত্তর দেবে 1415টা বা 1415। ওকে, এরপরে আসো বাংলাদেশে যা কিছু নতুন আর কি বিভিন্ন ধরনের নাম চেঞ্জ হচ্ছে বা বিভিন্ন ধরনের জিনিসপত্র চেঞ্জ হচ্ছে, ওগুলো এখন আমরা পড়বো।
তার ভিতরে আসো, দেখো বাংলাদেশ পুলিশের নতুন লোগো। দেখো এখানে যে ছবিতে বাম পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিতে আছে বাংলাদেশ পুলিশের আগের লোগোটা। এখানে দেখো মাঝখানে নৌকা ছিল, এই নৌকাটাকে বাদ দেওয়া হয়েছে বর্তমানে। তো বর্তমান নতুন লোগোতে কী হয়েছে, নতুন লোগোতে দেখো এই যে তোমার মাঝখানে শাপলা টানা হয়েছে, তারপরে হচ্ছে তোমার যে উপরে পাট পাতা, তারপরে হচ্ছে তোমার এই যে দুই পাশে কী আনা হয়েছে তোমার ধান আর গম, ঠিক আছে, এই যে ধান, এই যে গম, এবং উপরে পাট পাতা, একটা ভাসমান শাপলা। এটা হচ্ছে বাংলাদেশ পুলিশের নতুন লোগো। নেক্সটে আসো, এই যে ঢাকা বিমান বাহিনীর যে ঘাঁটি ছিল, এই ঘাঁটিটার নাম চেঞ্জ করা হয়েছে। এই ঘাঁটিটার নাম চেঞ্জ করে কার নামে দিছে? একে খন্দকার। একে খন্দকারকে চেনো? ওই যে তোমরা যে বাংলাদেশ আর হচ্ছে পাকিস্তান মানে যখন আত্মসমর্পণের জন্য সাইন করে, পিছনে যে বাংলাদেশের পক্ষে দাঁড়ানো ছিল, তিনি বাংলাদেশ তৎকালীন বিমান বাহিনীর প্রধান একে খন্দকার ছিল, গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার। তো তার নামেই বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির নাম চেঞ্জ হচ্ছে, নামটা হচ্ছে বীরুত্তম একে খন্দকার বিমান ঘাঁটি। ওকে, এটা হচ্ছে কুর্মিটোলার কাছে অবস্থিত। এই দেখো নামটা দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরুত্তম একে খন্দকার। এরপরে আসো, রিসেন্টলি মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়ে গেছে আমাদের দেশে। সো প্যালেস্টাইন এর উপরে যে ইসরায়েল যে বিভিন্ন ধরনের হামলা চালাচ্ছে, সেটার প্রতিবাদ স্বরূপ বাংলাদেশের সর্বস্তরের মানুষ মার্চ ফর গাজাতে অংশ নেয়। এই জিনিসটা হচ্ছে 12ই এপ্রিল চালু হয় এবং এর পরবর্তীতে দফায় দফায় আরও কয়েকবার হয়েছে। শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে সোহরাওয়ার্দী উদ্যানেও কিন্তু এই জিনিসটা অনুষ্ঠিত হয়েছে, আমরা দেখতে পারছি। নেক্সটে আসো, এবার হচ্ছে কিছু বিখ্যাত ব্যক্তি সম্পর্কে পড়বো। বাংলাদেশের নাম আন্তর্জাতিক মঞ্চে যারা হচ্ছে উন্নত করে গেছে বা করতেছে নিয়মিত, তাদের নামগুলো আমরা এখন পড়বো। তার ভিতরে সর্বপ্রথমে আসছে বাংলাদেশের প্রথম নারী প্রোগ্রামার। আমরা হয়তো অনেকে এনার নাম জানি না, তিনি হচ্ছেন শাহেদা মোস্তাফিজ। তিনি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রোগ্রামার বলতে তিনি প্রোগ্রামিং করেন, সফটওয়্যার বা বিভিন্ন জিনিসপত্র তৈরি করেন তিনি। ওকে, ছবিতে যাকে দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে শাহেদা মোস্তাফিজ। ওকে, দেখো এই যে বাংলাদেশ ব্যাংকিং সেক্টরে যে তোমার এটিএম মেশিনগুলো আছে, এই জিনিসটা আনার পিছনে বা এই জিনিসটার পিছনে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কিন্তু এনার অবদান অনেক। নেক্সটে আসো, প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা 1 পর্বতের চূড়া জয় করলেন বাবর আলী। অন্নপূর্ণা হচ্ছে তোমার বিশ্বের 10ম উচ্চতম একটা পর্বত। মানে 1 নাম্বার তো হচ্ছে তোমার হিমালয়, তাই না? তো 1 নাম্বার যেহেতু হচ্ছে হিমালয় মানে 1 নাম্বার কোনটা? 1 নাম্বার হচ্ছে মাউন্ট এভারেস্ট কিন্তু তিনি অলরেডি উঠে ফেলছেন, তাই কি না? আমরা জানি যে 5ম বাংলাদেশি হিসেবে তিনি কিন্তু মাউন্ট এভারেস্ট জয় করে ফেলছেন গত বছরই। এই বছর তিনি কী করছেন, এই বছর হচ্ছে উচ্চতার দিক থেকে 10ম হলেও যদি তুমি হচ্ছে রিস্কই বলো, সবচেয়ে বেশি রিস্ক আছে কোনটাতে, সেটা হচ্ছে তোমার অন্নপূর্ণা। এই অন্নপূর্ণার বেস ক্যাম্পে কিন্তু অনেকেই যায়, কিন্তু অন্নপূর্ণার চূড়াতে কিন্তু প্রথম বাংলাদেশি হিসেবে চূড়া জয় করছেন বাবর আলী। ওকে, এই ছবিতে দেখতে পাচ্ছ তিনি এই চূড়ায় উঠে এই ছবিটা তোলেন আর কি। ওকে, নেক্সটে আসো, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ইয়াং গ্লোবাল লিডার্সের তালিকায় স্থান পেলেন বাংলাদেশি সমাজকর্মী শমী হাসান চৌধুরী। তো এই যে WEF 2025 সালে যে ইয়াং গ্লোবাল লিডার্সের তালিকা প্রকাশ করছে, সেখানে 116 জন 40 বছরের কম বয়সী তরুণ যে নেতৃত্ব দানকারী লোকজন আছে, তাদের একটা তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকাতে বাংলাদেশের একজন স্থান পাইছেন, তার নাম হচ্ছে শমী হাসান চৌধুরী। শমী হাসান চৌধুরীর একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাওয়ারনেস 360। এই ছবিতে যাকে দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন শমী হাসান চৌধুরী। নেক্সটে আসো, ইয়ং ডিপ্লোম্যাট অফ দ্য ইয়ার 2025। এই পুরস্কারটা পাইছেন সোনিয়া মুন্নি। তো লন্ডনে যে বাংলাদেশ হাই কমিশন এখানে আছে, হাই কমিশনের প্রথম সচিব সোনিয়া মুন্নি, তিনি হচ্ছে এই যে ডিপ্লোম্যাট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাইছেন। এটা হচ্ছে ডিপ্লোম্যাট ম্যাগাজিনে প্রকাশ করা হয়েছে এবং এখানে দেখো যাকে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন সোনিয়া মুন্নি। তিনি একজন হচ্ছে কিন্তু BCS ক্যাডার। নেক্সটে আসো, আমরা এবার ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে তিনি যা যা করছেন রিসেন্টলি সেগুলো আমরা পড়ব। ইউনূস সম্পর্কে
পড়লে কিন্তু আসলে শেষ করা যাবে না, বাট রিসেন্ট তার যে অবদানগুলো আছে সেগুলো আমরা পড়বো এখন। দেখো টাইম ম্যাগাজিনে কিন্তু প্রভাবশালী 100 ব্যক্তির তালিকার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম চলে আসছে। ওকে, টাইম ম্যাগাজিনে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম চলে আসছে। নেক্সটে দেখো দোহা, কাতারের যে রাজধানী দোহা, এখানে একটা রিসেন্টলি একটা সম্মেলন হয়েছে যেটার নাম হচ্ছে আর্থ না। এখানে হচ্ছে তোমার জলবায়ু পরিবর্তন প্লাস হচ্ছে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া, মানে পরিবেশ রিলেটেড আর কি, এরকম একটা সম্মেলন হয়েছে। তো এই সম্মেলনে কিন্তু একজন অতিথি হিসেবে গেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এখানে স্পিচও দেন। এরপর আসা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিসেন্টলি 29 মার্চ 2025 তারিখে পিকিং বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, এটা চীনের একটা বিশ্ববিদ্যালয়, পিকিং বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়। ডক্টরেট ডিগ্রি তার কিন্তু অভাব নাই ডিগ্রির, তারপরেও তাকে রিসেন্টলি পিকিং বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি দিয়েছে। নেক্সটে যাও, ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, বাংলাদেশে যে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারটা আছে, এই বৌদ্ধ বিহারে, এটা হচ্ছে দেখো ঢাকার মেরুলবাড্ডায় 1981 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন নামে একটা ভবন স্থাপন করা হবে, যেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ছবিতে দেখতে পাচ্ছ সম্প্রীতি ভবন নামে ভিত্তিপ্রস্তর স্থাপন লেখা আছে। নেক্সটে আসো, এটা হচ্ছে আমাদের রানা প্লাজা ট্র্যাজেডি। এই জিনিসটা তোমরা হয়তো অনেকেই জানো অথবা অনেকেই জানো না। বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডিগুলোর মধ্যে একটা হচ্ছে তোমার রানা প্লাজা ট্র্যাজেডি। এই জিনিসটা কেন পড়তেছি আমরা, কারণ সাল এবং তারিখটা খুব ইম্পর্ট্যান্ট। 2013 সালের 24 এপ্রিল তারিখে এই জিনিসটা ঘটছে। যেহেতু আমরা মে 2025-এর তোমার যে ইজিকে এক্সপ্রেসটা পড়তেছি, সো গত মাসের যে ঘটনাগুলো আছে তার ভিতর একটা হচ্ছে এই রানা প্লাজা ট্র্যাজেডির 12 বছর পূর্তি হয়েছে। সো রানা প্লাজা কোথায় অবস্থিত? এটা সাভারে অবস্থিত ছিল, এবং এই জায়গাতে 10তলা একটা ভবন, যেখানে তোমার বিভিন্ন ধরনের গার্মেন্টসগুলো ছিল। তো গার্মেন্টস শ্রমিকরা কিন্তু এই ভবন ধসের কারণে অনেকে মারা যায় এবং অনেকে কিন্তু পঙ্গুত্ব বরণ করে। তো এই জিনিসটা একটা ইতিহাসের সবচেয়ে বড় একটা ইন্ডাস্ট্রিয়াল ট্র্যাজেডির মধ্যে একটা, পুরো বিশ্বের ইতিহাসে ইন্ডাস্ট্রিয়াল ট্র্যাজেডির মধ্যে একটা। ওকে, নেক্সটে আসো। এবার হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল কিছু তথ্য পড়বো। তার ভিতরে একটা হচ্ছে তোমার আইন প্রণয়ন। দেখো আইন তো প্রণয়ন করে প্রত্যেক দেশই, তোমার হচ্ছে প্রত্যেক দেশের নিজস্ব আইন আছে। সো ইউএই, যেটা ইউনাইটেড আরব আমিরাত বা সংযুক্ত আরব আমিরাত, তারা হচ্ছে প্রথম দেশ হিসেবে এ দেখো কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাচ্ছে। আমরা একটু আগে বললাম যে কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশের অবস্থান 114তম। তো বাংলাদেশকে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে এবং এই জিনিসটাতে তালিকাতে আগে আসতে হবে অবশ্যই। তো দেখো আরব আমিরাত কী করে ফেলছে, তারা কিন্তু প্রথম দেশ হিসেবে আইন প্রণয়নের ক্ষেত্রে এআইকে ব্যবহার করা শুরু করছে। বুঝতে পারছো? নেক্সটে আসো, জাপানে নৌবাহিনীর নতুন একটা অস্ত্র চালু হয়েছে, যেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেলগান। এটা আগেও তোমার হচ্ছে এরা চালু করছে, তোমার ইউএস নেভি, ঠিক আছে। তারপরে জাপান এবার চালু করছে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেলগান, যেটা হচ্ছে দেখতে এরকম। এটা কিন্তু অনেক স্পিডে, ঠিক আছে, অনেক স্পিডে, দেখো কত স্পিড, প্রতি সেকেন্ডে প্রায় 2500 মিটার গতিতে লক্ষ্যবস্তুর দিকে এটা গোলা ছুটতে পারে। নেক্সটে আসো, দক্ষিণ চীন সাগরে চীন হচ্ছে প্রথমবারের মতো, তারাই প্রথম দেশ হিসেবে পানির গভীরে, সাগরের একদম গভীর দিকে দেখো আন্তর্জাতিক বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র নির্মাণের একটা পরিকল্পনা করছে, যেটার নাম হবে হচ্ছে তোমার ডিপ সি স্পেস স্টেশন। এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 6650 ফুট নিচে, একদম সমুদ্রের গভীরে, ঠিক আছে, সমুদ্রের যে তলানি আছে সেখানে। এটা চীন সাগরে নির্মাণ করা হবে, দক্ষিণ চীন সাগরে। এটা 2030 সালের মধ্যে কিন্তু তারা মানে নির্মাণ কাজ সম্পন্ন করার একটা পরিকল্পনা গ্রহণ করছে। এবং আমরা জানি আমাদের দেশে লেট হলেও কিন্তু চীনে কিন্তু লেট হবে না, তারা আগেই করে ফেলবে। নেক্সটে আসো, এই যে নতুন একটা রঙ আবিষ্কার করা হয়েছে, কিন্তু এই রঙটার নাম হচ্ছে ওলো। রঙটা কীরকম? এটা হচ্ছে তোমার একদম গ্রিনও না আবার ব্লুও না, মাঝামাঝি। এটা হচ্ছে দেখো, এই যে এটি দেখতে হলে চোখে লেজার রশ্মি ফেলতে হয়। এই চোখের ভিতর যে কালারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওলো। এই যে এটা নতুন আবিষ্কৃত একটা রঙ। নেক্সটে আসো, ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু। এটা হচ্ছে গত মাসে সবচেয়ে বড় বা বিগেস্ট একটা জিকে প্রশ্ন, সেটা হচ্ছে পোপ ফ্রান্সিস হচ্ছে ক্যাথলিক খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় নেতা।
তো আমরা তো জানি হচ্ছে খ্রিস্টান ধর্মের যে অনেকগুলো ভাগ আছে তার ভিতর মেইন দুইটা স্ট্রিম হচ্ছে একটা ক্যাথলিক একটা প্রোটেস্ট্যান্ট। তো ক্যাথলিকদের হচ্ছে ধর্মগুরু থাকে, প্রোটেস্ট্যান্টরা হচ্ছে আসলে ধর্মগুরু মানে না, তারা যে বাইবেলকে অনুসরণ করে। আর ক্যাথলিকরা বাইবেলকে অনুসরণ করার পাশাপাশি তাদের একজন প্রধান ধর্মগুরু আছে চার্চ, এবং চার্চকে খুব ফলো করে। তো ক্যাথলিক খ্রিস্টানদের যে ধর্মগুরু ছিল রিসেন্ট 2013 সাল থেকে 266তম পোপ হিসেবে ছিলেন পোপ ফ্রান্সিস। তিনি গত 21শে এপ্রিল তারিখে মারা গেছেন। 88 বছর বয়সে তিনি মারা গেছেন। তো পোপ ফ্রান্সিস হচ্ছে ইতালির যে রোমের মাঝখানে একটা দেশ আছে ছোট্ট, পৃথিবীর সবচেয়ে ছোটো দেশ, ভ্যাটিকান সিটি। তো যিনি তোমার ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু অর্থাৎ পোপ নির্বাচিত হবেন, তিনি কিন্তু হচ্ছে তোমার এই ভ্যাটিকান রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবে। ঠিক আছে, তিনি একই সাথে দুই কাজ করতেন। দেখো, তিনি মারা যাওয়ার পর দেখো কার্ডিনালদের একটা কনক্লেভ হয়। কার্ডিনাল অর্থাৎ হচ্ছে তোমার পোপ হচ্ছে ক্যাথলিক খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মগুরুর পদ, এটা হচ্ছে প্রথম। সেকেন্ড যে পদটা আছে সেটা হচ্ছে কার্ডিনাল। তো এরকম কার্ডিনাল কিন্তু 140 জনের মতো আছেন। তো এই কার্ডিনালদের একটা সভা হবে এবং সবার মাধ্যমে কিন্তু একটা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আছে, যেটাতে নতুন পোপ নির্বাচন করা হবে। সেটা 7ই মে 2025 তারিখ, অর্থাৎ অলরেডি কিন্তু হয়ে গেছে। এবং তার আগ পর্যন্ত, তিনি তো মারা গেলেন 21শে এপ্রিল, তাহলে তার মাঝখানে যে মধ্যবর্তী যে সময় আছে এই সময় কিন্তু তোমার দেশ পরিচালনা বা খ্রিস্টানদের যে ধর্মগুরুর দায়িত্ব পালন করবে সেই জন্য কিন্তু একজনকে নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগটা কিন্তু পোপ ফ্রান্সিস নিজেই দিয়ে গেছিলেন। সেই পদটাকে বলা হয় ক্যামেরলেঙ্গো। ঠিক আছে, এই পদটা কিন্তু কার্ডিনাল কেভিন ফারেলকে পোপ ফ্রান্সিস দিয়ে গেছিলেন। নেক্সটে আসো, পোপ ফ্রান্সিসের লেখা একটা বই আছে, আত্মজীবনীমূলক বই, যেটার নাম হচ্ছে হোপ। এটা জানুয়ারি মাসে কিন্তু প্রকাশ করা হয়েছে এই বছরে। এই যে বইটার কভার দেখতে পাচ্ছ। এবার আসা হচ্ছে যে পোপ ফ্রান্সিস মৃত্যুর পরে অন্তর্বর্তীকালীন যে প্রধান তাকে বলা হয় ক্যামেরলেঙ্গো। ক্যামেরলেঙ্গো হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল কাকে? তিনি হচ্ছেন কেভিন ফারেল। কেভিন ফারেল। এবং পরবর্তীতে কিন্তু পোপ নির্বাচিত হয়েছে। এই দেখো, ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন একজন আমেরিকান পোপ নির্বাচিত হয়েছে। এই দেখো, কনক্লেভে 133 জন কার্ডিনালের ভোটে নির্বাচিত হয়ে যুক্তরাষ্ট্রের রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট, এনার নাম আছে ফ্রান্সিস প্রেভোস্ট। হ্যাঁ, এবং এটার নির্বাচনের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে তোমার সিস্টিন চ্যাপেল যেটা আছে, ওই সিস্টিন চ্যাপেলের উপরে সাদা ধোঁয়া দেখা যাবে। তো সাদা ধোঁয়া যখন উঠবে তখনই বুঝতে পারবে যে গির্জায় নতুন পোপ পাওয়া গেছে আর কি। তো কিন্তু এই যে কার্ডিনালদের যে ভোট, এটা কিন্তু একটা গোপন ভোট হয়। ওকে, এই ভোটের রেজাল্টটা যখন তারা একদম নির্ধারণ করে ফেলে তখন কিন্তু এই সিস্টিন চ্যাপেলের উপরে, মানে তাদের যে ভবনটাতে আর কি এটা হয়, তোমার মিটিংটা হবে, তার উপরে কিন্তু সাদা ধোঁয়া উঠবে, তারাই ওরাই আর কি। সো এবারের যে নির্বাচিত পোপ তিনি হচ্ছেন 267তম। তার নাম হচ্ছে রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। বাট তিনি কিন্তু তার নতুন একটা নাম নিয়েছেন, নামটা হচ্ছে পোপ লিও। তো পোপ 14 লিও। সো এর পরবর্তীতে আমরা এই পোপের নামটা পড়বো হচ্ছে পোপ 14 লিও নামে। ওকে, তার আসল নাম হচ্ছে ফ্রান্সিস প্রেভোস্ট। ছবিটা দেখতে পাচ্ছ। নেক্সট আসো এমপক্স। আমরা গত বছর এমপক্স নিয়ে পড়ছিলাম। এমপক্স আসলে হঠাৎ করে ছড়ে পড়তেছিল। তো এমপক্স নিয়ে অলরেডি তোমার এমপক্সের ফুল ফর্ম হচ্ছে মাঙ্কি পক্স। তো এটা নিয়ে অলরেডি ভ্যাকসিন তৈরি করা হয়ে গেছে। তার ভিতর দেখো 3টা দেশ ভ্যাকসিন তৈরি করে ফেলছে, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং চীন। যুক্তরাষ্ট্র 2টা ভ্যাকসিন তৈরি করছে। এর ভিতরে হচ্ছে একটা JYNNUS এবং একটা হচ্ছে ACAM2000। এবং ডেনমার্ক হচ্ছে বাভারিয়ান নর্ডিক SAS নামক একটা হচ্ছে তোমার টিকা উৎপাদন করছে একটা প্রতিষ্ঠান। এটা হচ্ছে তোমার এই টিকাটা তৈরি করছে, এবং চীনও কিন্তু অলরেডি এই এমপক্সের টিকা তৈরি করে ফেলছে। এটার ক্লিনিক্যাল ট্রায়াল চলছে এখন। এটা সম্পন্ন হওয়ার পরে কিন্তু এই জিনিসটা বিশ্বব্যাপী ছড়ায় যাবে এবং আমরা সবাই এই টিকা গ্রহণ করব। নেক্সট আসো, এই যে টিকাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জায়ান্নেসের টিকা। এরপর আসো ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন। ক্যান্সার চিকিৎসার জন্য নতুন একটা প্রোটিনকে তোমার কাজে লাগানো হচ্ছে, যে প্রোটিনটির নাম হচ্ছে RAT52। এখান থেকে শুধুমাত্র হেডলাইনটা পড়ো, এর ব্যাখ্যা পড়তে গেলে তোমরা কিছুই বুঝবে না। এই জিনিসটা একটু হাই লেভেলের পরে তোমরা যখন মেডিকেলে আসবা তখন ইনশাল্লাহ, তোমরা যখন মাইক্রোবায়োলজি পড়বা, প্যাথোলজি পড়বা, তখন ইনশাল্লাহ সব কিছু জেনে যাবা।
সো এখান থেকে হেডলাইনটা পড়ো। আর AD52 নামে একটা প্রোটিন আছে, যে প্রোটিনটাকে কাজে লাগায় ক্যান্সার চিকিৎসা করা হবে। তো এই জিনিসটা হচ্ছে এখনও তোমার গবেষণার আন্ডারেই আছে, এটা এখনও ফাইনালাইজড হয় নাই। ওকে, এরপরে দেখো গাজায় যে বিভিন্ন ধরনের হামলা চলতেছে। সো এই হামলায় একটা ছবি, এই ছবিটা হচ্ছে একটা শিশু যার বয়স 9 বছর, নাম হচ্ছে মাহমুদ আজ্জুর। এনার ছবিটা তুলছেন এই নারী সাংবাদিক, এনার নাম হচ্ছে তোমার সামার আবু এলুফ। তিনি গাজারই একজন ফটো সাংবাদিক, ফটো জার্নালিস্ট। তিনি কিন্তু এই ছবিটা তুলছেন এবং এই ছবিটা এই বছর প্রেস ফটো অফ দ্য ইয়ার 2025 অ্যাওয়ার্ড পাইছে। ওকে, নেক্সটে আসো, একটু আগে আমরা বলে ফেলছি ফোর্বসের তথ্য মতে এবছরের 2025 সালের শীর্ষ ধনী হচ্ছেন ইলন মাস্ক। তার দেখো ধারে কাছেও কিন্তু কেউ নাই তার সম্পদের, $342 বিলিয়ন। ঠিক আছে, তারপরে সেকেন্ড যে আছে মার্ক জুকারবার্গ, ফেসবুকের প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছে 216। তারপরে আছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও আছেন লিস্টে। এই লিস্টে কিন্তু এশিয়ার মধ্যে কিন্তু আরেকজন আছে, আমাদের পাশের দেশের মুকেশ আম্বানি, তার অবস্থান কিন্তু 18তমতে। নেক্সটে আসো, বিশ্বের উচ্চতম সেতু নির্মাণ করছে চীন। এই জিনিসটা আগামী জুন মাসে মানে সাধারণের জন্য উন্মুক্ত করা হবে। এই জিনিসটা হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়নের উপর হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন, এই জায়গাতে এই সেতুটা নির্মাণ করা হয়েছে। এটা হচ্ছে বিশ্বের হাইয়েস্ট সেতু। তো বিশ্বের যদি উচ্চতম সেতু কোথায় অবস্থিত সেটা যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তখন তুমি অবশ্যই বলবো এটা হচ্ছে চীনের হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়নের উপর। ওকে, নেক্সটে আসো, বিশ্বের উষ্ণতম স্থান হচ্ছে ডেথ ভ্যালির ফার্নাস ক্রিক। ঠিক আছে, এটা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি নামে একটা জায়গা আছে, যেই জায়গার ফার্নাস ক্রিক নামে একটা ফার্নেস মানে কি আগুনের গোলা, ঠিক আছে, ফার্নেস ক্রিক নামে একটা জায়গা আছে। এই জায়গাতে হচ্ছে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকে। এখানে একটা মিটার লাগানোই থাকে সবসময়। দেখো এখানে 56 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছ। তো এখানে সর্বোচ্চ তাপমাত্রা এখন পর্যন্ত 56.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেখো 1972 সালে নাকি এটার তাপমাত্রা 93.9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছিল। এখন এখান থেকে যদি তোমাদেরকে আমি প্রশ্ন করি, তোমাদের জন্য সবার জন্য একটা প্রশ্ন রেখে যাই। আমরা তো বিশ্বের উষ্ণতম স্থান পড়লাম, সো বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটা, এই জিনিসটা তোমরা সবাই কমেন্ট করবা। ওকে, তো তোমরা যারা এতটুকু পর্যন্ত ক্লাস করছো, আমি আশা করি সবাই ইনশাল্লাহ এই কমেন্টটা করে যাবা। এরপরে আসো মাইক্রোসফট কিন্তু কোপাইলট নামে আগে থেকে একটা তোমার যে এআই চালু করে গেছে, কোপাইলট ল্যাবস। এটার মাধ্যমে কিন্তু একটা কোয়েক 2 নামে একটা গেম, এটা পরীক্ষামূলক সংস্করণ বের করছে, যেটা তোমার এই যে হ্যাম নামে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল বানানো হয়েছে, যেটা দিয়ে তোমার বিভিন্ন ধরনের গেম বা আদার্স এগুলোর কিন্তু প্রুফ রিডিং টাইপের যে জিনিসগুলো আছে, এগুলো কিন্তু এই এআই এখন জিনিসপত্রগুলো দেখবে। ঠিক আছে, তো গেমের গ্রাফিক্স, তারপর গতিশীলতা, এগুলো কিন্তু বাড়ায় দিতে হেল্প করবে। হ্যামের ফুল ফর্মটা কি? ওয়ার্ল্ড অ্যান্ড হিউম্যান অ্যাকশন মডেল। দেখো বিভিন্ন গেম বা বিভিন্ন কিছু তোমার টেস্ট করার জন্য এই জিনিসটা কাজের। কনসিস্টেন্সি, ডাইভার্সিটি, পারসিস্টেন্সি সবগুলো কিন্তু ভালোভাবে চেক করা হবে এটার মাধ্যমে। নেক্সটে আসবে আবার খেলাধুলা সম্পর্কে। ক্রিকেট বিশ্বে অসামান্য অবদানের জন্য জেমস অ্যান্ডারসন, ঠিক আছে, ইংল্যান্ডের একজন পেসার, তাকে কিন্তু এবছর নাইটহুড উপাধি দেওয়া হয়েছে। একজন খেলোয়াড়কে নাইটহুড উপাধি কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও পাইছিলেন। ঠিক আছে, যারা নাইটহুড উপাধি পায় তাদের নামের আগে স্যার বসাইতে হবে, ঠিক আছে, স্যার ডাকতে হবে। তো তাকে আমরা স্যার জেমস অ্যান্ডারসন, ছবিতে যাকে দেখতে পাচ্ছ তিনি আছেন স্যার জেমস অ্যান্ডারসন। তার যে রেকর্ডগুলো আছে দেখো অর্জন, তিনি হচ্ছে এই যে অ্যান্ডারসন 188টা টেস্ট ম্যাচ খেলছেন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ, এবং বিশ্ব রেকর্ডের দ্বিতীয় স্থান। প্রথম হচ্ছে সচিন টেন্ডুলকার। তিনি হচ্ছে দেখো টেস্ট ক্রিকেটের ইতিহাসে ফাস্ট বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী, 704। ওকে, বাট এমনি যদি ওভারঅল সর্বোচ্চ, সেটা হচ্ছে কিন্তু তোমার মুত্তিয়া মুরলীধরন, শ্রীলঙ্কান। এরপরে আসা হচ্ছে নাইটহুড উপাধি, তাকে এখন থেকে স্যার ডাকতে হবে। এরপরে আসা হচ্ছে বাংলাদেশ 2024 সালের BSPA, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, মানে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে, মানে সাংবাদিকের মাধ্যমে যে তোমার একটা নির্বাচন করা হয়েছে, যেটাতে
বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড, অলরাউন্ড পারফরমেন্সের থেকে অ্যাওয়ার্ড পাইছে মেহেদী হাসান মিরাজ। নেক্সটে আসো, 2028 সালে অলিম্পিক কোথায় হবে, এটা যদি প্রশ্ন আসে তখন কিন্তু তোমার উত্তর হবে লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্র। তো এই লস অ্যাঞ্জেলেসের যে তোমার যে অলিম্পিকটা হবে 2028 সালে, এখানে কিন্তু নতুন করে ক্রিকেটের একটা ইভেন্ট হতে যাচ্ছে। এর আগের অলিম্পিকগুলোতে কিন্তু আমরা ক্রিকেটের কোনো ইভেন্ট দেখি নাই, ফুটবল থাকলেও ক্রিকেট কিন্তু ছিল না। বাট এই 28 সালের যে অলিম্পিক হবে এখান থেকে কিন্তু ক্রিকেট একটা ইভেন্ট যুক্ত হবে। ওকে, এটা অনুষ্ঠিত হবে পোমোনাতে, এটাও যুক্তরাষ্ট্রের একটা শহর, এবং এটা হচ্ছে এই ক্রিকেটের জন্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে। নেক্সট আসা হচ্ছে 2025 সালে ফিফা অনূর্ধ্ব-17 বিশ্বকাপ, এই আসরটা কোথায় হবে, এটা হবে কাতারে। জাস্ট এই হেডলাইনটা মনে রাখো, এই কাতারে হবে হচ্ছে আন্ডার-17 অনূর্ধ্ব-17 ফিফা বিশ্বকাপ। এখানে যে কোয়ালিফাইড দলগুলো আছে এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। নেক্সটে আসো, যুক্তরাষ্ট্রে ট্রাম্প, কিছুদিন আগে কিন্তু ট্রাম্প নির্বাচিত প্রেসিডেন্ট হয়েছে, বা ট্রাম্পের বিরুদ্ধে কিন্তু এই যে অভিবাসী বিতরণ, মানে যারা যুক্তরাষ্ট্রে আছে তাদেরকে দেশ থেকে বের করে দিবে, চাকরি দিবে না, চাকরি থেকে ছাঁটাই করতেছে, গাজা ইউক্রেন এই যে নীতি, যুদ্ধ থামানোর বদলে আরও ইসরায়েলদের হেল্প করতেছে, এগুলো নিয়ে কিন্তু মানুষজন ক্ষোভের বিক্ষোভ দেখা দিছে ওই দেশে। তো এই জিনিসটা হচ্ছে 50-51 মানে 50-501 নামে একটা আন্দোলন চলতেছে, যেটা দেখো নামের তাৎপর্যটা কি, এটা দিয়ে 50টা প্রতিবাদ, 50টি অঙ্গরাজ্য, একটি আন্দোলন, এই জিনিসটা নির্ধারণ করা হয়েছে। এটা হচ্ছে 50-51 বা 50-501 নামে পরিচিত। তো আমরা এই মাসের অর্থাৎ মে মাসের যে তোমার জিকে এক্সপ্রেস, এটা আলোচনা করে ফেললাম। তো এখানে আমরা আলোচনা করলাম গত এপ্রিল মাসের ঘটনাগুলো। তো তোমাদের সাথে আগামী মাসে আবার দেখা হবে আমাদের এই মাসে, মানে অর্থাৎ মে মাসে যে ঘটনাগুলো আছে এই ঘটনাগুলো নিয়ে আমরা জুন সংখ্যাতে আলোচনা করব। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।